হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটি আজকে অত্যন্ত শান্ত ছিল। আহ, ছোট্ট একটা রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছিল এবং ফাইনালি 37 পয়েন্ট ওপরে নিফটি বন্ধ হয়েছে 23,538-এর কাছাকাছি। এবং আজকে ফরেন ফান্ড তারাও বিক্রি করেছে 654 কোটি টাকার কাছাকাছি, এবং ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারাও বিক্রি করেছে 820 কোটি টাকার কাছাকাছি। আর বেসিক্যালি আজকের যে প্রেশারটা ছিল সেটা কিন্তু ওই মানে ব্যাংক নিফটি কেন্দ্রিক। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে ফ্রেন্ডস, প্রথমে একটা কথা বলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন। গ্রো অ্যাপ অনেকেই ইউজ করেন, আম, তার মাধ্যমে আপনারা কেনাকাটা করেন। তাতে একটা ফ্রড নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা মানে কাস্টমার ভাইরাল করেছে। জিনিসটা হচ্ছে কি, যে ওই পার্টিকুলার ব্যক্তি নাকি 2020-তে মিউচুয়াল ফান্ডে, কোনো একটা পার্টিকুলার মিউচুয়াল ফান্ডে কিছু টাকা ইনভেস্ট করেছিল, এবং সে এবার এখন সেটাকে রিডিম করতে চায়, অর্থাৎ সে তার যে পোর্শনটাকে সেটা বিক্রি করতে চায় পার্টিকুলার ফান্ডটাকে। কিন্তু যখন বিক্রি করতে যায় তখন দেখা যায় সেটা বিক্রি হচ্ছে না। তো এই সমস্ত ক্ষেত্রে কি হয়, মিউচুয়াল ফান্ডের একটা ফোলিও নাম্বার থাকে। সেই ফোলিও নাম্বার দেখে যে মিউচুয়াল ফান্ডে সে কিনেছিল সে তাদেরকে ফোন করে সেই পার্টিকুলার মিউচুয়াল ফান্ডকে। তো মিউচুয়াল ফান্ড বলে, ও এই নামের কোনো ফোলিও আমাদের এখানে নেই। ফাইনালি সে সোশ্যাল মিডিয়াতে ইয়ে করে এবং গ্রোর সঙ্গে কন্ট্যাক্ট করে, এবং গ্রো অ্যাপ ফাইনালি মেনে নিয়েছে যে এটা একটা টেকনিক্যাল গ্লিচ, অর্থাৎ কোনো টেকনিক্যাল ত্রুটি, যার জন্য এই ধরনের একটা সিচুয়েশন হয়েছে। কিন্তু তারা বলছে এই ধরনের জিনিস যাদের সঙ্গে হয়েছে তাদের টাকা আমরা ফেরত দিয়ে দেবো। এখন কোশ্চেন হচ্ছে, যা ইনভেস্ট করেছিল তত টাকা ফেরত দেবে, না প্রেজেন্ট মার্কেট রেটে সেটা ফেরত দেবে? ফ্রেন্ডস, দেখুন, এখন এই ডিজিটাল যুগে আপনারা যারাই এই সমস্ত জিনিস করছেন, তো আপনাদেরকে কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে। যেমন ধরুন, আমরা ইউজ করি জিরোদা, আপস্টক, এই সমস্ত অনেক ব্রোকারেজের এই সমস্ত অ্যাপ আছে। সুতরাং এটা আপনাদের জন্য একটা শিক্ষণীয় জিনিস, যে আপনাদেরকে অনেক বেশি সতর্ক হতে হবে। দ্বিতীয়ত, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, একটা রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের যে ইলেকট্রনিক্স মার্কেট, এই ইলেকট্রনিক্স মার্কেটটা 2016 থেকে 2023 পর্যন্ত ধরুন 37,000 কোটি টাকা থেকে 1,05,000 কোটি টাকা অব্দি আসে। এবং যেটা আশা করা হচ্ছে যে আগামী কি বলে 2030-এর মধ্যে বর্তমান যে 1,05,000 কোটি টাকার যে মার্কেটটা, সেটা প্রায় 3,00,000 কোটি টাকার কাছাকাছি মার্কেট হয়ে যাবে। অর্থাৎ আমাদের যে গ্রস ডোমেস্টিক জিডিপি, জিডিপিকে এরা 30% কি করবে না, হেল্প করবে গ্রো করতে। এবং বিশেষ করে এই জিনিসের মধ্যে কি থাকছে না, প্রায়োরিটি কম্পোনেন্টস এবং সাব অ্যাসেম্বলি ইনক্লুডিং পিসিবি, মানে প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি। আশা করি বুঝতে পারছেন, প্রিন্টেড সার্কিট বোর্ড মানে এখন সমস্ত টাইপের ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল জিনিসে এই সার্কিট বোর্ডটা লাগে, এবং এই মার্কেটটা 30% হারে গ্রো করবে। ওকে। আর এর যে প্রবাবলি বেনিফিশিয়ারি হবে কোন কোন কোম্পানি, দেখুন, কিছু কস্টলি কোম্পানি আছে, যেমন ধরুন ডিকসন টেকনোলজি, এটা অত্যন্ত উপরে চলে গেছে, যেটা অত্যন্ত হাইলি কস্টলি, হাই ভ্যালুয়েশন ট্রেড করছে, এবং এ কন্টিনিউ টু ট্রেড অন হাই ভ্যালুয়েশন। এছাড়া আছে অ্যাম্বার এন্টারপ্রাইজ, মাইন্ডটেক, মোস্ট চিপ, এই সমস্ত শেয়ারগুলোকে নিয়ে কিন্তু আপনারা
পড়াশোনা করতে পারেন। ফ্রেন্ডস, আজকে আমরা একটা শেয়ার নিয়ে চর্চা করব, অত্যন্ত ছোট্ট কোম্পানি, গণেশ বেঞ্জোপ্লাস্ট। ঠিক আছে, এই কোম্পানিটার মার্কেট ক্যাপ মাত্র 1000 কোটি টাকা ধরুন, আর পি 17.4। 17.4 মানে কি, অত্যন্ত লজিক্যাল ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে, কোনো কস্টলি নয়, এবং আর্নিং পার শেয়ার 8.42। কি বিজনেস করে? মূলত যে বিজনেসটা করে, এলএসটি, লিকুইড স্টোরেজ টার্মিনাল। আমি ওর ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এক হচ্ছে লিকুইড স্টোরেজ টার্মিনাল, দ্বিতীয়ত হচ্ছে কেমিক্যাল। আমি প্রথমে ওর সাইডে গিয়ে এবং আচ্ছা, সাইডে গিয়ে প্রথমে দেখাই আপনাদেরকে। আচ্ছা, দেখতে পাবেন এগুলো হচ্ছে তার ফুড অ্যাডিটিভস, প্রিজারভেটিভ এন্ড স্পেশালিটি কেমিক্যাল। এগুলো হচ্ছে তার কেমিক্যাল সেকশনের মধ্যে পড়ে। এছাড়া তার যে ইন্ডিয়ার লার্জেস্ট লিকুইড স্টোরেজ ফেসিলিটিজ প্রোভাইডার, অর্থাৎ এরা এই ধরনের বড় বড় ট্যাঙ্ক বানিয়ে রেখেছে। এবারে এই ট্যাঙ্কগুলো তারা ভাড়ায় দেয়। যে সমস্ত কোম্পানি লিকুইড জিনিস তৈরি করে, ঠিক আছে, তারা এই মানে ভাড়ার এটাকে তারা ইউজ করে, এবং একটা নির্দিষ্ট টাইমের, মানে যেমন ধরুন আমাদের বিভিন্ন জায়গায় ওটাকে কি বলে, আমি টার্মিনোলজিটা ভুলে যাচ্ছি। ধরুন ধান রাখা হচ্ছে, চাল রাখা হচ্ছে, ধরুন আলু রাখা হচ্ছে, তাহলে সেগুলো একটা টাইমের পরে কি হয়, সেগুলোকে খালি করে দিতে হয়। তেমনি এদেরও তেমনি এই লিকুইড স্টোরেজ রাখার জন্য তাদের কিন্তু ইয়ে করা আছে, টার্মিনাল করা আছে, যেখানটাতে ধরুন যখন প্রোডাকশন হচ্ছে তারা রেখে দিচ্ছে, বা কেউ দূর থেকে এনে সেই জায়গায় রেখে দিল, এবং পার্টিকুলার কাস্টমার সেটাকে নিয়ে চলে যাচ্ছে। এবং এই জিনিসটা যাদেরকে ভাড়া দিচ্ছে, একটা স্পেসিফিক তাদের রেট আছে, সেই রেটে তারা এই রেভিনিউ জেনারেশনটা করে। আর দ্বিতীয় যে ব্যবসাটা করে সেটা হচ্ছে কেমিক্যাল বিজনেস। এবার আমরা চলে যাব, আরো অন্যান্য বিজনেস করে, যেমন আপনি দেখেছেন এখনই যে রেল, কি বলে, এই যে রেল লজিস্টিক অ্যান্ড স্টোরেজ সার্ভিস প্রোভাইডার। ঠিক আছে, মানে এমন স্টোরেজ রেখেছে যেটা রেলে করে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দেয়। এবার আমরা যাচ্ছি কোথায়, এবার আমরা চলে যাব গণেশ বেঞ্জোপ্লাস্টে, স্ক্রিনারে চলে যাব। প্রথমত বলে দিয়েছি যে এদের প্রায় 83খানা স্টোরেজ ট্যাঙ্ক আছে। ঠিক আছে, এবং সেই স্টোরেজ ট্যাঙ্কগুলোকে ওরা ভাড়ায় দেয়, এবং অ্যাকর্ডিংলি তারা কিন্তু এর জন্য তারা কি করে না, ভাড়ায় দিয়ে তারা প্রচুর পরিমাণে করে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এই ট্যাঙ্কগুলো কোথায় আছে দেখুন। ইট প্রোভাইড স্টোরেজ ট্যাঙ্কস that are leased on rent for storing liquid chemicals, acids, phenol, oil products, edible oil। বুঝতে পেরেছেন? ওই ট্যাঙ্কগুলোতে প্রোডাকশনের পরে ধরুন কেউ তেল রেখে গেল, তারপরে সেগুলো প্যাকিং হবে। আচ্ছা, ইট হ্যাজ এ টোটাল অফ 80 ট্যাঙ্কস অ্যাক্রস টার্মিনাল লোকেটেড অ্যাট জেএনপিটি, মানে নাভি মুম্বাই, কোচিন, গোয়া, উইথ এ লিকুইড বাল্ক স্টোরেজ ক্যাপাসিটি অফ 3 lakh কিলোলিটার। ঠিক আছে। আচ্ছা, দিস সেগমেন্ট ইনক্লুড রেল লজিস্টিক, ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন অ্যান্ড ক্লিন এনার্জি। দ্বিতীয় যে ডিভিশন সেটা হচ্ছে কি কেমিক্যাল ডিভিশন। কেমিক্যাল ডিভিশনের মধ্যে they deal in food preservatives, lubricant additives and specialty chemical. It has two facilities at MIDC Tarapur with a capacity of 24,000 metric ton per annum. It enjoys a virtual monopoly of pure benzoic acid and its derivatives in India. মানে benzoic acid এ একটা মনোপলি কোম্পানি। এবারে কেমিক্যাল প্রোডাক্ট পোর্টফোলিওর মধ্যে কি কি আছে? স্পেশালিটি কেমিক্যাল কি কি হয়? মিথাইল বেঞ্জোনেট, ইথাইল বেঞ্জোনেট। আচ্ছা, ফুড প্রিজারভেটিভ কি হয়? বেঞ্জোইক অ্যাসিড, সোডিয়াম বেঞ্জোনেট, মানে কি খাদ্যের যে অ্যাসিড গুলো কাজে মানে লাগানো হয়। লুব্রিক্যান্ট অ্যাডিটিভস, অটোমোটিভ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল লুব্রিক্যান্ট অ্যাডিটিভস, হ্যাঁ, অ্যান্টি উইয়ার, অ্যান্টিটক্সিডেন্ট, এই সমস্ত জিনিস আছে। এছাড়া পেট্রোলিয়াম এর উপরেও আছে। আচ্ছা, এবারে ধরুন এই যে দুটো ডিভিশন, এই দুটো ডিভিশন থেকে তাদের যে রেভিনিউটা আসে অলমোস্ট আপনি ধরুন 50-50।
কখনো কেমিক্যাল ডিভিশনে 53%, মানে আগে কম ছিল এখন বেড়ে গেছে। আর লিকুইড স্টোরেজ টার্মিনালে 47%। এরা অন্যান্য দেশের সঙ্গেও ব্যবসা করে, যেমন ধরুন আর্জেন্টিনা, ব্রাজিল, সাউথ আফ্রিকা, নাইজেরিয়া, ইউএসএ, মেক্সিকো, তাইওয়ান, চায়না এবং মিডল ইস্টের কান্ট্রিগুলোর সঙ্গে। আর কিন্তু মেন ব্যবসাটা হচ্ছে কোথায়? হচ্ছে ইন্ডিয়াতে 97% ব্যবসা করে, আর আউটসাইডে 3% ব্যবসা করে। এবার এর ক্লায়েন্ট কে কি, মানে এদের যে এই জিনিসপত্রগুলো কে এগুলোকে ব্যবহার করে। এবারে ধরুন এলএসটি ডিভিশন মানে লিকুইড স্টোরেজ ডিভিশনে কারা কারা ব্যবহার করে? রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, বিপিসিএল, জুবিল্যান্ট লাইফ সায়েন্স, জুপিটার ডাই কেমিক্যালস, অ্যাক্রি অর্গানিক্স, ফ্রিগোরিফো আলানা অ্যান্ড স্মার্ট চেন টেকনোলজি। তো যাই হোক, এই সমস্ত এরাই কিন্তু এর মানে এটাকে বেশি ব্যবহার করে। আর এবার আমি যদি ব্যালেন্স শিটে চলে যাই, দেখুন মেন জিনিস হচ্ছে ইনভেস্টার এখনো পর্যন্ত ধরুন এইখানে দেখুন প্রমোটারের কাছে 39% মাল আছে। ফরেনাররা কিন্তু প্রায় ধীরে ধীরে করে 5% মাল কিনেছে গত 2 বছর থেকে 3 বছরের মধ্যেই, কিন্তু তারা মাল কিনেছে, যদিও ডোমেস্টিক ফান্ড এখনো তেমন ভাবে কেনেনি। ওকে, দ্বিতীয়ত হচ্ছে ব্যালেন্স শিট। মাত্র 7 কোটি টাকা, মানে ইকুইটি হোল্ডারদের কাছ থেকে 7 কোটি টাকা নিয়ে কাজ শুরু করেছিল, ঠিক আছে। এবারে রিজার্ভ কত? 492 কোটি, আর লোন আছে কত? 55 কোটি। প্রফিট অ্যান্ড লস যদি দেখা যায় বছরে বছরে, তাহলে দেখুন প্রথমত একটা জিনিস অবজার্ভ করুন, মার্জিনটা কিন্তু খুব ভ্যারি করছে। 32%, 31, 27, 26, 20, 40, 39, মার্জিনটা কিন্তু খুব ভ্যারি করে। 21 সালে 259 কোটি টাকা সেলস হয়েছিল, প্রফিট 24 কোটি। 22-এ 291 কোটি টাকার সেলস, 32 কোটি প্রফিট। 23-এ 193 কোটি টাকার সেলস, 51 কোটি প্রফিট। 24-এ 227 কোটি টাকার সেলস, 61 কোটি। মূল জিনিস হচ্ছে দেখা যদি যায় যে টপ লাইন গ্রোথ অর্থাৎ সেলস অলমোস্ট প্রতি বছরে বাড়ছে, কখনো কখনো 1-2 বছর তার মধ্যে প্রবলেম আছে, কিন্তু বটম লাইন গ্রোথটা কিন্তু কনস্ট্যান্ট, কখনোই কিন্তু কমছে না, মার্জিন বেড়ে তাকে হেল্প করছে। এবারে আমরা যাব চার্টটাই হচ্ছে মেনলি অত্যন্ত লোভনীয় চার্ট বলে আমার মনে হয়েছে। প্রথমত ফ্রেন্ডস দেখুন, আমি মান্থলি চার্ট সাধারণত ইউজ করি, মানে কি আমি যেহেতু বারবার ধরে বলি আপনাদেরকে যে আমরা লং টার্ম ইনভেস্টার, আমরা চেষ্টা করব 1000 টাকা লাগাবো, 5 বছরে 5 গুণ করার চেষ্টা করব, নট যে আজকে কিনবো কালকে বিক্রি করব, এই জিনিসকে আমি এনকারেজ করি না। তাই আমি লং টার্ম চার্টটাই দেখি। যেমন ধরুন উইকলি চার্টও যদি দেখেন, আমি যদি উইকলি চার্টে আমি যদি ফিবোনাকি রিট্রেসমেন্ট লাগাই, তাহলে দেখতে পাবেন ফিবোনাকি রিট্রেসমেন্টে এক্স্যাক্টলি দেখুন 61.8%-এর সাপোর্ট নিয়ে কিন্তু এখন 50%-এর কাছাকাছি, 0.5 এর কাছাকাছি, অর্থাৎ 146-এর কাছাকাছি ট্রেড করছে। তো আমরা যদি মানে লং টার্ম ভিউকে কেন্দ্র করে এই জোনটাতে আস্তে আস্তে করে কিনে ওয়েট করতে থাকি, আমার যেটা মনে হচ্ছে এই যে বিজনেস অত্যন্ত স্টেবল বিজনেস, কিন্তু আমাদেরকে ভবিষ্যতে অত্যন্ত ভালো রিটার্ন দিলেও দিতে পারে। তো ফ্রেন্ডস, আশা করি চার্টটা দেখে আপনারা বুঝতে পারলেন। আর কি বলে ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা আপনাকে বলে দিয়েছি। সুতরাং আজকে এই গণেশ ভেঞ্চার প্লাস শেয়ারটাকে আপনারা নজর রাখবেন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু কোনো শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। আমি যা ভিডিও বানাই কেবলমাত্র এডুকেশন পারপাসের জন্য। ফ্রেন্ডস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে।